আমি যখন পরিবেশ আইনজীবী হিসেবে কাজ করতাম তখন বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হতো। যখন কাজ শুরু করেছিলাম তখন আমাদেরকে সিনিয়রদের কাছে যেতে হতো, কিন্তু তখন হাতে গোনা যে 2-3 জন সিনিয়র আমাদেরকে সাহায্য করতেন, তার মধ্যে হাসান আরিফ স্যার অন্যতম। এবং স্যারের এলিফ্যান্ট রোডের চেম্বারে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, স্যার ডিকটেশন করেছেন, লিখেছি, স্যারকে নিয়ে কোর্টে বসে থেকেছি। দেখা গেল স্যার অনেক ইম্পর্টেন্ট মামলা উনার যেগুলা পার্সোনাল, যেগুলা করে হয়তো আইনজীবীদের, ওনাদের মতন আইনজীবীদের জীবিকারও একটা ব্যাপার, কিন্তু উনি সেগুলো বাদ দিয়ে দেখা গেল যে আমাদের পরিবেশের মামলা করার জন্য সারাদিনই বসে আছেন আমার সাথে। হ্যাঁ, তো এইগুলো, এরকম নেতৃত্ব তো আসলে আমরা পাবো না, এরকম সহযোগিতাও পাওয়ার সুযোগ কমে আসছে। আর উপদেষ্টা পরিষদে যেটা হলো যে আপনার যখন আপনি দেশ বদলানোর কথা আমরা ভাবি, তখন যেরকম তারুণ্যের শক্তিরও প্রয়োজন আছে, তেমনি অভিজ্ঞতারও তো একটা প্রয়োজন আছে। একটা সংমিশ্রণ তারুণ্য এবং প্রজ্ঞার, সেই জায়গা থেকে তো হাসান আরিফ স্যারের চলে যাওয়াটা আসলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি। আমি যেমন আইন অঙ্গনেও উনার মতন এমন ভদ্র কাউকে কখনো জোরে কথা বলেননি, কোনো কটু কথা বলেননি, এমন একজন মানুষ খুঁজে পেতে কষ্ট হয়। সেরকম ভাবে এই যে মন্ত্রণালয়গুলোরও বক্তব্য শুনলেন যে সবার কাছে উনি অভিভাবক ছিলেন এবং উনি সমস্যার সমাধান দিতে জানতেন, অভিজ্ঞতা থেকেই দিতেন। তো আমি আইন অঙ্গনে বলেন, উপদেষ্টা পরিষদে বলেন, মন্ত্রণালয়েও পরিবেশ এবং ভূমির সাথে তো খুব গভীর সম্পর্ক, পরিবেশ এবং ট্যুরিজমের সাথে গভীর সম্পর্ক, সকল জায়গাতেই এই প্রজ্ঞা এবং একই সাথে এই ভদ্রতা, এই সততা মিস করব। আমার মনে হয় নিয়মিত অফিসেও করতেন। আমি বলছি যে আমরা রাত 9টা পর্যন্ত ফাইল পড়তে পারতাম না, আমরা অধৈর্য হয়ে যাই। স্যার প্রতিটা ফাইলের প্রতিটা অক্ষর, প্রতিটা লাইন পড়তেন। এটা হচ্ছে আইনজীবী হিসাবে ট্রেনিং এর একটা সুবিধা ছিল যে লাইন পড়তে হয়, এবং উনি পড়তেন প্রতিটা বিষয়ে, উনি গভীরে যেতেন। দেখেন, আমরা এই যে 700 একর পাহাড়ি বন যেটাকে দিয়ে দিয়েছিল বিসিএস প্রশাসন একাডেমি, সেটাতে স্যার আমাকে নিজে ফোন করে জানিয়েছেন যে তোমার চিঠি আমি পেয়েছি, আমি ব্যবস্থা নিয়েছি, একটা কমিটি করে দিয়েছি, তুমি আশা করি ফল পাবে। তারপরে ঠিকই প্রক্রিয়া অনুসরণ করে ওটা উনি বাতিল করে আমাদের বনের জমি আমাদেরকে ফেরত দিয়েছেন। সেরকম ভাবে 151 একরের বিষয়ে কথা হয়েছে। বালু উত্তোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুজনের একসাথে জানুয়ারি মাসে একটা পাবলিক অনুষ্ঠান করার কথা ছিল। তো হ্যাঁ, অবশ্যই কোনো জায়গা খালি থাকে না, কিন্তু এটাও সত্য যে সব জায়গা আবার খুব সহজে পূরণ হয় না। তো এরকম প্রজ্ঞাবান, সৎ এবং সজ্জন ব্যক্তিত্ব সব সময় হয় না। স্যারকে আমি অনেক মিস করি।